নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজ 1 জুন 2026। আজ বেলা 11টা নাগাদ পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। নতুন করে 35 জন মন্ত্রী, মোট 35 জন মন্ত্রী আজ আবার শপথ নেবেন। এই শপথ নেবেন যে মন্ত্রীরা, সম্ভাব্য তালিকা যেরকম বাজারে শুনতে পাওয়া যাচ্ছে, তাতে একটি নাম উঠে এসছে। সেই নামটি নিয়ে আজকে আমাদের এই বিশেষ আজকের এই প্রতিবেদন। আজকের বাংলার রাজনীতিতে যদি কোনো একটি ছবি মানুষকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়, তাহলে সেটাও হতে পারে কলিতা মাঝির মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দৃশ্য। যিনি একসময় বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন, যার জীবন ছিল দারিদ্র, সংগ্রাম আর অনিশ্চয়তায় ভরা, আজ তিনি যদি রাজ্য মন্ত্রিসভার সদস্য হন, তাহলে সেটা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটা এক বিশাল সামাজিক বার্তাও। আর এই বার্তাটা খুবই স্পষ্ট। রাজনীতি শুধু বড় লোকের খেলা নয়, রাজনীতি শুধু শিক্ষিত উঁচু শ্রেণীর মানুষের একচেটিয়া দখলও নয়। আজ আমরা কথা বলবো কলিতা মাঝিকে নিয়ে, কথা বলবো তার শপথ, সংগ্রাম, তার উঠে আসা, আর সেই বড় রাজনৈতিক প্রতীকটি নিয়ে, যেটা বিজেপি বহুদিন ধরে বলে আসছে, বুথ নেতা থেকে দেশের নেতা। কিন্তু কলিতা মাঝির মতো একজন মানুষকে যদি মন্ত্রী করা হয়, তাহলে প্রশ্ন ওঠে, এটা কি শুধু স্লোগান, নাকি সত্যি তৃণমূল স্তর থেকে উঠে আসা মানুষের ক্ষমতায়নের এক বাস্তব উদাহরণ? একবার ভাবুন তো, একজন নারী যিনি এই কদিন আগে অন্যের বাড়িতে বাসন মাজতেন, কাপড় কাচতেন, ঘর ঝাড় দিতেন, আজ তিনি মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। এই দৃশ্যটা কেবল আবেগের নয়, এর মধ্যে আছে ভারতের গণতন্ত্রের একটা গভীর গল্প। সাধারণ মানুষ যখন ক্ষমতার দরজায় পৌঁছে যায়, তখন রাজনীতির ভাষাই বদলে যায়। তখন ক্ষমতা আর দূরে থাকে না, কাছের হয়ে যায়। কলিতা মাঝির গল্পটা তাই নিছক ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটা বাংলার হাজার হাজার দরিদ্র পরিবারের গল্প। এটা সেই সব মায়ের গল্প যারা ভোর থেকে রাত পর্যন্ত খেটে সন্তানদের নিয়ে সংসার চালান। এটা সেই সব মেয়ের গল্প যারা নিজের নামটুকু লিখতে শিখে সমাজের চোখে অযোগ্য থেকে যোগ্য হয়ে ওঠেন। আর এটা সেই সব মানুষেরই গল্প যারা কখনো ভাবেননি তাদের মতো কেউ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এই জায়গাতেই বিজেপির রাজনৈতিক প্রচার বাক্যটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুথ নেতা থেকে দেশের নেতা শুধু একটি স্লোগান নয়। আমরা দেখেছি অমিত শাহকে সাধারণ বুথ নেতা ছিলেন। এটা এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভ। এর মানে কি? এর মানে হলো, দল শুধু বড় নাম, বড় পরিবার বা বড় পেশার লোককে সামনে আনছে না, বরং একেবারে নিচু তলার কর্মী, সংগঠক, সাধারণ মানুষকেও বড় মঞ্চে তুলে আনছে। কলিতা মাঝি, রেখা পাত্রর মতো কেউ মন্ত্রী হলে, চন্দনা বাউরি, এদের মধ্যে যে কেউ মন্ত্রী হলে বিজেপি বলতে পারবে, দেখুন আমাদের দলে মাটির মানুষও কত উপরে উঠতে পারে। কিন্তু এখানে আর একটা প্রশ্নও উঠে আসে, রাজনীতিতে এমন উদাহরণ কি একেবারে নতুন? না, একদম নতুন নয়। ভারতের দরিদ্র পটভূমি থেকে উঠে আসা নেতার উদাহরণ আগেও আছে। মহারাষ্ট্রের মন্ত্রিসভায় একজন সামান্য সবজি বিক্রেতা, তিনি নেতা হয়েছেন। সম্ভবত নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সম্ভবত নামটা কৃপাশঙ্কর কিছু একটা হবে। তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন। কেউ শ্রমিক জীবন থেকে বিধায়ক হয়েছেন,
কেউ দলীয় সংগঠনের একদম নিচের স্তর থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন, একটু আগেই অমিত শাহের নাম বললাম। তবে কলিতা মাঝির মতো গৃহ পরিচারিকার জীবন থেকে রাজ্য মন্ত্রিসভার দিকে যাত্রা, এটা বিরল শুধু নয়, এই উদাহরণ আগে নেই ভারতের কোনো রাজ্যের কোনো মন্ত্রিসভায়। এবং প্রতীকীভাবে এটা ভয়ঙ্কর শক্তিশালী। এই প্রতীকের শক্তি কোথায়? প্রথমত, এটা সমাজের নিচুতলার নারীদের জন্য আশা তৈরি করে। দ্বিতীয়ত, এটা রাজনৈতিক দলগুলিকে বাধ্য করে তাদের প্রার্থী চয়ন নিয়ে নতুন করে ভাবতে। তৃতীয়ত, এটা সাধারণ ভোটারের মনে এক ধরনের বার্তা দেয়, রাজনীতি কেবল পুঁজি বা প্রভাবের খেলা নয়, কঠিন পরিশ্রম আর জনসম্পর্কও ক্ষমতায় পৌঁছতে পারে। কলিতা মাঝির জীবনের সবচেয়ে বড় শক্তি কি হতে পারে? সম্ভবত সেই বাস্তব অভিজ্ঞতা যেটা বই পড়ে পাওয়া যায় না। দারিদ্র্য কি, সংসার চালানো কতটা কঠিন, দিন এনে দিন খাওয়া মানুষ কিভাবে বাঁচে, এসব তিনি নিজের চোখে দেখেছেন। মন্ত্রী হলে এই অভিজ্ঞতা তাকে অন্যদের থেকে আলাদা করে দেবে, কারণ তিনি রাজনীতি করবেন শুধু নীতির ভাষায় নয়, জীবনের ভাষায়। আর এখানেই দর্শকের আবেগ সবচেয়ে বেশি কাজ করে। মানুষ এমন নেতাকে পছন্দ করে যিনি দূরের নন, কাছের, যিনি নিজের সংগ্রামের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারেন। একজন পরিচারিকা, গৃহ পরিচারিকা থেকে মন্ত্রী, এই ওঠানামার গল্পে মানুষ নিজের, মানে দেশের একটা বিরাট সংখ্যক মানুষ, যাদেরকে বলা যায় অধিকাংশ মানুষ, নিজের জীবনের ছবি, প্রতিবিম্ব দেখতে পায়। অনেকে ভাববেন, আমারও তো লড়াই আছে, আমারও তো স্বপ্ন আছে। তবে বাস্তবতাও ভুলে গেলে চলবে না। মন্ত্রী হওয়া মানেই সব সমস্যার সমাধান নয়, বরং দায়িত্ব আরও বেড়ে যায়। জনপ্রিয়তার সঙ্গে আসে প্রত্যাশার পাহাড়। যদি কলিতা মাঝি সত্যিই মন্ত্রী হন আজ, তার একটা ইন্টারভিউ দেখছিলাম টিভিতে কিছুক্ষণ আগে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, আপনি কি মন্ত্রী হচ্ছেন? তিনি বললেন, আমি মন্ত্রী হচ্ছি কিনা জানি না, আমাকে শুধু বলেছে আজকে কলকাতায় যেতে এবং সেখানে মন্ত্রিসভার শপথ নেবে, আমাকে যেতে বলেছেন শুধু, আমি তাই যাচ্ছি কলকাতায়। সুতরাং কলিতা মাঝি যদি সত্যিই মন্ত্রী হন, তাহলে মানুষ তার কাছে চাইবে কাজ, স্বচ্ছতা এবং প্রতিনিধিত্ব। মানুষ তার কাছে আরও অন্যের কাছে যত আশা নিয়ে যায়, তার থেকে নিজের লোকের কাছে, ঘরের মানুষের কাছে বেশি আশা নিয়ে যাবে। তার জীবন কথা অনুপ্রেরণা দিলেও মন্ত্রিত্বের মঞ্চে তাকে প্রমাণ করতে হবে প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক বোধ আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, ক্ষমতা তার অটুট আছে, সেটাও দেখাতে হবে। এইখানে বিজেপির জন্যও বিষয়টা গুরুত্বপূর্ণ। যদি তারা সত্যিই কলিতা মাঝির মতো একজন মানুষকে মন্ত্রী বানায়, তাহলে তাদের বার্তা আরও জোরালো হবে। তারা বলতে পারবে, আমরা শুধু বক্তব্য দিই না, আমরা বাস্তবেও নিচুতলার মানুষকে ওপরে তুলতে চাই। একদম নিচুতলার মানুষ, যেখানে কলিতা মাঝির পাশে সারা ভারতে আর কোনো উদাহরণ নেই। এই বার্তাটা নির্বাচনী রাজনীতিতে খুবই শক্তিশালী, কারণ ভারতীয় রাজনীতিতে সামাজিক প্রতিনিধিত্ব এখন আর শুধু নৈতিক প্রশ্ন নয়, এটা ভোটেরও প্রশ্ন। একটা কথা খুব পরিষ্কার, কলিতা মাঝির মতো মানুষের উঠে আসা মানুষের মনে আশার দরজা খুলে দেয়। একজন সাধারণ নারী যিনি প্রতিদিনের কাজ করে অন্যের বাড়িতে বাসন মেজে আজ সংসার চালাতেন, আজ যদি রাজ্যের নীতি নির্ধারকদের কাতারে তিনি দাঁড়ান, তাহলে সেটা শুধু তার ব্যক্তিগত জয় নয়, এটা তার সমাজের জয়, তার শ্রেণীর জয়। এটা দেখিয়ে দেয় গণতন্ত্রের আসল সৌন্দর্য এখানেই, যেখানে সবচেয়ে সাধারণ মানুষও সবচেয়ে বড় আসনে পৌঁছতে পারে। তাই
আজ যদি কলিতা মাঝি মন্ত্রী হিসেবে শপথ নেন, তাহলে সেই মুহূর্তটা শুধু একটি শপথ নয়, এটা হবে সাধারণ মানুষের এক প্রতীকী বিজয়, বিরাট বিজয়। এটা হবে বাংলার রাজনীতিতে এক নতুন ছবি, যে ছবি এনে দিয়েছে এখানকার গরিবদের নিয়ে রাজনীতি যারা করে সেই কমিউনিস্টরাও এতদিনে আনতে পারেনি। সেটা এনে দিল যাদেরকে বলা হয় বড় লোকের দল, বানিয়ার দল বলে অন্যরা সমালোচনা করে, সেই বিজেপি এনে দিল এই ছবি, এমন একটি ছবি, এমন একটি বার্তা। এটা হবে সেই বার্তার বাস্তব রূপ। বুথ থেকে ব্লক, ব্লক থেকে বিধানসভা, আর সেখান থেকে মন্ত্রিসভা। আর সেই ছবিটাই হয়তো আগামী দিনে আরও অনেক মানুষকে স্বপ্ন দেখাবে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সরল, একজন পরিচারিকা যদি মন্ত্রী হতে পারেন, তবে দেশের প্রত্যন্ত কোণের আর কতজন মানুষ আজ নতুন করে সাহস পাবে? রাজনীতি কি তবে সত্যিই নিচুতলা থেকে উঠে আসা মানুষের জন্য খুলে যাচ্ছে? আর সেই খুলে যাওয়াটা শুরু হলো বিজেপিকে দিয়ে? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনের ভারতের রাজনীতিক তার নতুন পথ নির্দেশ করে দেবে। ধন্যবাদ।